জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি। শুরু করছি স্পেশাল 24। স্বাধীনতার পর বাংলার রাশ ছিল কংগ্রেসেরই হাতে। দেশভাগে ক্ষতবিক্ষত বাংলাকে একটা স্ট্রাকচার দেওয়ার কাজ করেছিলেন বিধান রায়। আর সেই কংগ্রেসেরই মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বাংলার স্পেশাল কিছু পলিটিক্যাল কালচার জাঁকিয়ে বসেছিল। আর পরে যাতে তা দিয়েছিল সিপিএম, আর তাকে আরও বড় করে তুলেছে তৃণমূল। আর কংগ্রেস ক্ষইতে ক্ষইতে একেবারে পোস্টার বনে গিয়েছে। দুটো বড় ধাক্কা, এক ৭৭ সালে বামফ্রন্টের ক্ষমতায় আসা, আর তারপর ৯৮-তে কংগ্রেস ভেঙে তৃণমূল। তারপরেও কিন্তু ২০১১ সালে ৪২টা আর ২০১৬ সালে ৪৪টা আসন পেয়েছিল হাত শিবির। ১২% বেশি ভোট তখনও ছিল। তারপর ইতিহাস, গত বিধানসভা ভোটে শূন্য বামেদের হাত ধরে শূন্যতেই থেকেছে কংগ্রেস। ৩% ভোট পার্সেন্টেজও ছিল না। এই অবস্থায় কিছুটা আশা দেখায় গত লোকসভা ভোট। সেই আশাতেই ভর করে এবার একেবারে তেড়ে ফুরে নামছে হাত শিবির। মমতা ডিলেমা ছেড়ে বাংলার মাঠ কাঁপাতে আসছেন রাহুল প্রিয়াঙ্কা গান্ধীরাও। এবার ভোটে হাতের খেলা কিরকম হতে পারে খুঁজে দেখবো আজ স্পেশাল 24-এ। মমতা বন্দ্যোপাধ্যায় আর সোনিয়া গান্ধী একেবারে ব্যক্তিগত পছন্দের একটা জায়গায়। সেখান থেকেই মমতাকে নিয়ে একটা গান্ধী পরিবারের ডিলেমা রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এই দ্বন্দ্ব থেকেই কংগ্রেস হাইকমান্ড সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্যে এসে সুর চড়াতে দ্বিধাগ্রস্ত। এখন প্রশ্ন হচ্ছে, সেই দ্বিধা কি কাটছে? কারণ গত কয়েক বছরে বিরোধী শিবিরে কংগ্রেস নেতৃত্বকে কেউ যদি ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে থাকেন, বিজেপির কথা বাদ দিন, ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মনে করে তারাই একমাত্র বিজেপির বিরোধী মুখ। তাকেও কি চ্যালেঞ্জ করতে চাইছে হাত শিবির? বাংলায় এবার একা ভোটে লড়বে কংগ্রেস, এবং মাথা রাখবেন পুরোদমে লড়াই। ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা একযোগে। বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাহুল প্রিয়াঙ্কা কিভাবে ঝাঁজ বাড়ান বা আদৌ বাড়ান কিনা, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর সামনের ভোটে হাতের খেলা কিরকম হতে পারে তাই নিয়ে চর্চা শুরু। যে বামফ্রন্টের গুঁতোয় ঐতিহাসিকভাবে এ রাজ্যে কংগ্রেসের হাঁসফাঁস দশা হয়েছিল, সেই বামেদের সঙ্গে জোট নিয়ে এখন প্রতি ভোটেই প্রশ্ন ওঠে। সেই প্রশ্ন মাথায় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই গত দুটো ভোটে বামেদের সঙ্গে জোট করে ফেলেছিল কংগ্রেস। তাতে লাভের লাভ কিছুই হয়নি, উল্টে বাংলায় আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়তে শুরু করেছিল দল। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস সব আসামে প্রার্থী দেয়নি, তাই অনেক জায়গায় কংগ্রেসের কর্মী সমর্থকরাই হাত চিহ্নে ভোট দিতে পারেনি। উল্টে মুর্শিদাবাদ, মালদার মতো গড় নড়বড়ে হয়েছিল আরও। অধীর চৌধুরীর মতো বরিষ্ঠ নেতাদের হাতের জোরও কমে গিয়েছিল আরও। অপ্রাসঙ্গিক হতে হতেও হাত শিবির চাঙ্গা হয়েছিল গত লোকসভা ভোটে। সবাইকে চমকে দিয়ে মালদা দক্ষিণ দখল করেছিলেন ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরীর 41.79% ভোট হয়েছিল। শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির 32.42%, আর তৃণমূলের শাহনাজ আলী খান 21.98% ভোট পেয়েছিলেন। তৃণমূলের প্রার্থী জনসংযোগে ব্যর্থ হন বলে অভিযোগ ওঠে। মালদার সংখ্যালঘুরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকেই বেছে নেয়, কারণ এখনও অনেক সংখ্যালঘু কোতোয়ালি বাড়িতে আস্থা রেখেছেন। শামশেরগঞ্জ, ফরাক্কা, বৈষ্ণবনগর বা মানিকচকের মতো কিছু জায়গায় সিপিএম সমর্থন কংগ্রেসকে লাভ দিয়েছিল। এরপর কেরাল ফ্যাক্টর সহ একগুচ্ছ বিষয় সামনে এসেছে। হাত শিবির বুঝতে পেরেছে বামেদের হাত ধরলে হাত শক্ত হওয়ার সম্ভাবনা কম, তাই একাই লড়াই। জাতীয় কংগ্রেস 2026-এর নির্বাচন একা লড়ছে। একা মানে 294টা সিটেই একা। লড়াই কার বিরুদ্ধে? লড়াই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। দুর্বৃত্তায়নের ক্যাপ্টেনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, সাম্প্রদায়িকতার ক্যাপ্টেনকে ভারতীয় জনতা পার্টি। দুজনেই আমাদের রাজনৈতিক শত্রু। এই জায়গা থেকেই মার্চের মাঝামাঝি সভা করবেন মল্লিকার্জুন খার্গে। শহীদ মিনারে বড় সভা করার পরিকল্পনা রয়েছে হাত শিবিরে। ভোট প্রচারে উত্তরবঙ্গে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী, দক্ষিণবঙ্গে আসছেন রাহুল গান্ধী।
কিন্তু প্রশ্ন উঠছে, রাহুল প্রিয়াঙ্কারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াবেন? দুই শত্রুর বিরুদ্ধে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন, তাদের বক্তব্য রাখবেন বাংলার মানুষের সামনে। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে 2026-এ এই দুর্বিনীত তৃণমূল কংগ্রেস এবং এই সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীজি বাংলার মানুষকে নতুন দিশা দেখাবেন। ফলে রাহুল গান্ধী তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি বা আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ সরাসরি তোলেন কিনা, নাকি দড়ি মাছ না ছুঁই পানির থিওরি থাকবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের। 2024 জানুয়ারির শেষে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এসেছিল এ বাংলায়। সেখানে কংগ্রেস তৃণমূল কিছুটা টানা পড়েন হলেও সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে সুর চড়াননি লোকসভার বিরোধী দলনেতা। দিল্লি কংগ্রেস আর প্রদেশ কংগ্রেসের মধ্যেও ভাবনার ফারাক সামনে এসেছিল। সেই দ্বিধা কি কাটবে এবার? একযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঝাঁপাবেন রাহুল শুভঙ্কররা? এআইসিসির একগুচ্ছ নেতা এবার কংগ্রেসের কর্মসূচিতে আসবেন, কারণ এবার কংগ্রেসের একলা চলোর ডাক, একলাই তারা লড়াই করবেন এবং সেই কারণে বিশেষ করে নজর দেওয়া হয়েছে প্রচার অভিযানে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোনিয়া রাহুলদের এই একটা দ্বন্দ্ব প্রদেশ কংগ্রেসকে বারবার চাপে রেখেছে। অধীর চৌধুরীর মতো একদল নেতা হার্ডলাইনার আর উল্টো দিকে সফট লাইনার নেতারা ভারসাম্য রাখতে গিয়ে মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলেছেন। একটা বিষয় হাতশিবির কিন্তু বুঝতে পেরেছে, বাংলায় তৃণমূল তাদের জায়গা ছেড়ে দেবে না। মানে গোটা জাতীয় রাজনীতিতেও কতটা ছাড়ছে তা নিয়ে সন্দেহ। তাই কড়া বিরোধিতাই অস্তিত্ব রক্ষার ওষুধ। কিন্তু ওই প্রশ্ন একটাই, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি বাংলা নিয়ে সিরিয়াস? স্বাধীন অস্তিত্বকে প্রমাণ করতে চায়। প্রদেশ কংগ্রেস দাবি করছে রাহুলরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকেও ছেড়ে কথা বলবেন না। না বলাটাই স্বাভাবিক, তাহলেই তো বিকল্প বার্তা যাবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন সেই সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, এটা আমার মনে হয় না। বরং তারা হয়তো বিজেপি বিরোধিতায় শান দেবে এবং যে তিনটে জেলায় কংগ্রেসের প্রভাব রয়েছে, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, সেখানে সংখ্যালঘু ভোটে থাবা বসাতে চাইবে। এটা তো অনস্বীকার্য যে সিএ বা পরবর্তী বিভিন্ন ঘটনার পর থেকে সংখ্যালঘুদের মধ্যে রাহুল গান্ধীর যথেষ্ট প্রভাব রয়েছে। গোটা দেশে রাহুল বিজেপি বিকল্প মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন ঠিক, কিন্তু বাংলায় আদৌ কোনো ফ্যাক্টর হতে পারবেন রাহুল প্রিয়াঙ্কারা? ভোটে কোনো প্রভাব ফেলতে পারবেন তারা? রাহুল কি পারবেন যুবকদের কাছে টানতে, বা প্রিয়াঙ্কা মহিলাদের? দেখুন, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে অন্তত সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে প্রভাব পড়তেই পারে। এবং বাড়তি কারণ, রাহুল গান্ধী যেভাবে ক্রমাগত আরএসএসকে নিশানা করে গিয়েছে, শুধু আরএসএসকে নিশানা করা নয়, বর্তমান সময় তিনি ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে ডিল তাকেও নিশানা করেছে। ফলে যারা
আরএসএস বিরোধী রাজনৈতিক প্রচারে বা রাজনৈতিক অক্ষ গড়ে তুলতে আগ্রহী তারা রাহুল প্রিয়াঙ্কার প্রচারে অবশ্যই প্রভাবিত হতে পারে। সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বা ইসলামপুরের মতো জায়গায় হাত শিবিরের খেলার দিকে নজর রাখতে হচ্ছে। তবে তৃণমূল বিজেপি বাইনারিতে কংগ্রেস কি বিকল্পই সামনে রাখবে বা সেই আওয়াজ আদৌ কতটা জোরালো হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার উপর সাংগঠনিক দুর্বলতা রয়েছে। মালদা দক্ষিণে ঈশা খানের জয়ের ফ্যাক্টর কি বিধানসভা ভোটে আদৌ খাটবে? মুসলিম ভোটে ভর করে খরা কাটবে কংগ্রেসে, নাকি ভোট কাটাকুটিতে সুবিধা নেবে বিজেপি বা তৃণমূল? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? তৃণমূল বিজেপি বিরোধী সংখ্যালঘুরা কংগ্রেসের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে, বিশেষ করে ওই মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। তো এখানেও তো গেরো প্লেয়ার বেড়ে গেছে। বিজেপি তৃণমূলের টানাটানি ছাড়াও দাপাচ্ছেন হুমায়ুন কবিররা, সঙ্গে আবার মিম দোসর হয়েছে। আর সিপিএম আইএসএফ জোটও ছেড়ে কথা বলবে কেন? এত কিছু সামলে আদৌ হাত শিবির কতটা দাও মারবে প্রশ্ন থাকছে। আবার ওই লোকসভায় ঈশা ফ্যাক্টরও তো মাথায় রাখা ভালো। হিসেব উল্টানো কিন্তু আশ্চর্যের কিছু না। সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের পরেই রয়েছে কংগ্রেসের প্রভাব। এখানেই ময়দানে হুমায়ুন কবিররা। জেলা ধরে ধরে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর কথা বলেছেন, 100-র বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন আগেই। উত্তর দিনাজপুর, কুচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, তারপরে আপনার হাওড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর। কারণ নন্দীগ্রামে প্রার্থী দেবো মানে মেদিনীপুর অ্যাড হয়ে গেল। আমি তো বলেছি 294-এর মধ্যে 135 দেবো। ভবানীপুরেও প্রার্থী দিচ্ছেন? ভবানীপুরেও দিচ্ছি। মমতা ব্যানার্জির বিরুদ্ধেও দেবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও দেবো। ফলে মুসলিম ভোট ভাগ হলে আদতে গেরুয়া শিবিরের সুবিধার কথা বলছেন অনেক বিশেষজ্ঞরা। ঠিক তেমনি শূন্যের গেরো কাটানোও এই অঙ্কে কংগ্রেসের পক্ষে অসম্ভব কিছু না। কারণ বিজেপি তৃণমূল বিরোধী হিন্দু ভোটও সেক্ষেত্রে হাত শিবিরকে বিকল্প হিসেবে ধরতেই পারে। রাহুল প্রিয়াঙ্কারা কি ন্যারেটিভ সেট করতে পারেন? বিশেষজ্ঞরা বলছেন তার ওপর নির্ভর করতে পারে অনেক কিছু। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর খুব সহজভাবেই বিজেপি কোমর বেঁধে ঝাঁপাচ্ছে। গতবার পরিবর্তন যাত্রা মনে আছে, রথ টথ বার করে। এবারেও একই পরিকল্পনা রয়েছে। মার্চ থেকেই বিজেপি মোটামুটি মাঠে নেমে যাচ্ছে পুরো দমে। 9 জায়গা থেকে একযোগে যাত্রা শুরু হবে, বিভিন্ন জেলায় ঘোরা হবে, জনসভা শেষ হবে, তারপর পরিবর্তন যাত্রা। আর যেখানে শেষ হবে সেই সমাবেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। তার উপর কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কারা রয়েছেন একেবারে জোড়া ফলায়। এটাও তো প্রশ্ন, শাসক শিবিরে কি চাপ বাড়ছে? বঙ্গ কলিঙ্গের মতো বঙ্গ জয় অতটা সহজ নয়। হারে হারে টের পাচ্ছে বঙ্গ বিজেপি। আর সেই কারণেই মার্চের শুরুতেই, অর্থাৎ পরীক্ষার মরশুম শেষ না হতে হতেই বাংলায় ঝাঁপিয়ে পড়বেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, কে নেই? অর্থাৎ সর্বোচ্চ স্তরের নেতারাই বাংলায় কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়বেন। সেক্ষেত্রে 15ই মার্চ ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে শুরু হবে রথযাত্রা। সব মিলিয়ে মার্চের শুরু থেকেই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়ছে বঙ্গ বিজেপি।
গত বছরেও পরিবর্তন যাত্রা নাম দিয়ে রথযাত্রা করেছিল বিজেপি। 3টি আসন থেকে লাফিয়ে 77টা আসন। অথচ সেবার সরকার উল্টে দেওয়ার হাওয়া ছিল জোরদার। সেই তুলনায় বিজেপির আসন বাড়লেও হতাশা লুকোনো ছিল না। উল্টে বিজেপিকে বহিরাগত তারে বেঁধে দিয়েছিল শাসক তৃণমূল। উত্তরবঙ্গ আর জঙ্গলমহলে হিন্দু ভোট এককাট্টা করতে পেরেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের বাংলা নিজের মেয়েকে চায় বা দুয়ারে সরকারের কাছে হার মানে আব কি বার 200 পার। এবার আমার মনে হয় রথযাত্রাটা বিজেপির কাছে একটা অভ্যাসের মতো। যেহেতু আডবাণীর রথযাত্রা বিজেপিকে দেশের প্রধানতম রাজনৈতিক দল করে তুলেছে, তাই বিজেপি মনে করে রথযাত্রাটা শ্রেষ্ঠ কৌশল। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক সচেতন রাজ্যে 2021-এর পর 26-এও রথযাত্রা করে বিজেপি কতটা ফলাফল পাবে সেটা একটু বলাটা মুশকিল। আমার মনে হয় এটা যতটা অভ্যেস ততটা পলিটিক্যালি এফেক্টিভ নাও হতে পারে। সেই জায়গায় যুবসাথীর পাল্টা যুব আড্ডার মতো আরও কিছু জনসংযোগের স্ট্র্যাটেজিতেও কাজ করছে বিজেপি। ড্রপ বক্সের প্রস্তাব নিয়ে বিজেপির সংকল্পপত্র, যেখানে কলকাতার 3 জায়গায় ড্রপ বক্সে মানুষ তাদের চাওয়া পাওয়া জানাতে পারবেন। বিজেপি ইস্তেহার বানাবে তার উপর ভিত্তি করে। একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে রাহুল প্রিয়াঙ্কারা যেমন রাজ্যে ঝাঁপাবেন, তেমনই আসবেন মোদি শাহ। তৃণমূল কি অতিরিক্ত চাপে? এসআইআর ফ্যাক্টর টানছেন বিশ্লেষকরা। আমার মনে হয় না যে তৃণমূল হাত কিংবা পদ্মের দিক থেকে চাপ। তৃণমূলের প্রধানতম চ্যালেঞ্জ তারা ভোটার তালিকাকে কিভাবে দেখছে, অর্থাৎ স্যার কতটা বিজেপির ফেভারে কাজ করছে। এটা তো অস্বীকার করে কোনো নাম নেই যে বিহার থেকে আমরা দেখেছি ইলেকশন কমিশন বা ভোটার তালিকায় প্রধান অস্ত্র কেন্দ্রের শাসক দলের কাছে। তাই তৃণমূল সারকে কিভাবে হ্যান্ডেল করতে পারছে বা বিজেপির এই কৌশলের কিভাবে মোকাবিলা করতে পারছে, তার উপরই তাদের নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে। এসআইআর নিয়ে বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টা রাজ্যে এখন আদালতের নজরদারিতেই হবে। হাঁপ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। এসআইআর কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে যথেষ্টই বেশ তেড়েফুঁড়ে হ্যান্ডেল করছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজ্যে দেখুন, রাহুল গান্ধী সুর চড়িয়েছিলেন ফ্লোটিং ভোটার এইসব নিয়ে, কিন্তু পরে এই ব্যাটনটা চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং আইন আদালত করে গোটা বিষয়টা এরকম হলো যে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসিকে প্রশ্নের মুখে ঠেলে দিল। আজকে যেরকম বললাম আপনাদের যে এসআইআরের এর পরের বাকি বিষয়টা একেবারে বিচারপতিরা যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু হবে, সেরকমই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে অনুরোধ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন কি বলছেন শোনাই। আজকে ইতিহাস তৈরি হলো ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের। আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। দি চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। ভাবুন, রাহুল গান্ধী বড় বড় প্রেস কনফারেন্স করে এরকম অভিযোগ সামনে এনেছেন প্রমাণসহ যে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করেছে, কিন্তু নির্বাচন কমিশনকে আইনিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারলো একমাত্র তৃণমূল কংগ্রেস, এবং সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বড় গলায় দাবিও করছে। বিজেপি কি বলছে এখন শুভেন্দু অধিকারী? আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই, প্রথম দিন বলেছি, আজও বলেছি। এসআইআর নট নিউ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে 8 বার এসআইআর হয়েছে, এটা নবম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। আর এই অবস্থায় প্রশ্ন উঠবে না সিপিএম এর কি হবে? গত কয়েকদিনে প্রতিকূরকে দিয়ে শুরু, সায়ন, সৃজন, দীপশিতা সবাই চলে এলো চর্চায়। ভাবখানা এমন যে এদের সবার মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু ভুল মাঠে খেলে ভবিষ্যৎ গোল্লায়। বিকল্প হতে পারে বিজেপি বা তৃণমূল। বিশ্লেষকরা বলছেন যাও একটু আধটু লড়ার জায়গা থাকার সম্ভাবনা ছিল, সেটাও গিয়েছে।
সৈফুদ্দিন বর্ধমানের সংখ্যালঘু নেতা, একসময় সংসদে সিপিএম এর মুখ, সিপিএমকে আদর্শগতভাবে একেবারে শেষ করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা 2001 সাল। আর এই 2026-এ ডায়মন্ড হারবারের তরুণ নেতা প্রতিকুর রহমান একেবারে সিপিএমকে রাস্তায় বসিয়ে দিয়ে গেলেন। বিশেষ করে হুমায়ুন কবিরের প্রশ্নে হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে সিপিএম তরুণ প্রজন্মকে নিয়ে যে আশার আলো দেখছিল তা একেবারে পপার ধরণীতল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।